গুজিয়া সাইজটা দেখো, কানের দুলের মতো হয়ে গেছে। শেপটা দারুণ। পেটি কালিয়া যেটা একতারার ছবি মানে প্রিন্ট রয়েছে। এখানে আসলে শুধু মাখা খাওয়ার জন্যই আসতে হবে, এত ভালো। কত কোনটা ছেড়ে কোনটা খাবো। সকাল সকাল মায়ের মন্দিরে এসে হাজির। বাবা ওখানে আবার লিখেও দিয়েছে আই লাভ কঙ্কালীতলা। বাহার বাড়ি বলে কথা। মারা বুডুর কানেতে এরকম করে নাচতে নাচতে যেতে হবে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। বলে দাও গুড মর্নিং। ইয়েস, তো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সাইট সিনে। প্রচুর বড় লিস্ট। আমি কালকেও এই দাদার কথা আপনাদের সাথে শেয়ার করেছি, তো দাদার মুখ থেকে শুনে নিন দাদার নামটা। আমার নাম রাজরতন সাউ, এমনি ডাকনাম রাজা। মানে এই নামে কেউ খোঁজ করলে পেয়ে যাবেন। আর দাদার ফোন নাম্বার অবভিয়াসলি আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর সবার প্রথমেই বলি, মানে উনি আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছেন ঠিকই, ওনার ব্যবহার কালকে দারুণ লেগেছে, যে কারণে ওনার মানে আমরা ওনার সাথে আসার পথেই প্যাকেজটা করে নিয়েছি। যাই হোক, এবার দাদা বলবেন, এটা আমার হাতে দেখতেই পাচ্ছেন, এই এতগুলো স্পট নাকি আমরা ঘুরবো। আজকে আমরা শান্তিনিকেতন ক্যাম্পাস বেড়াতে চললাম। এই পুরো ক্যাম্পাসটা আমরা আজকে ঘোরাবো স্যারদের, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে যাব আমরা সরুলের রাজবাড়ি এবং সিজুনি শিল্পগ্রাম। আচ্ছা, তারপরে যাব আমারকুটি সোসাইটি, তারপরে যাব 34 ফুটের বুদ্ধ মূর্তি, তারপরে যাব প্রকৃতি ভবন, তারপরে যাব আমরা সোনাঝুরি হাটে। এটা হচ্ছে সোনাঝুরির হাট, হচ্ছে শান্তিনিকেতনের একটা মূল আকর্ষণ। আমরা কলকাতা থেকে ছুটে 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 আসি এটার জন্য। প্রচুর মানুষ শুধু শপিং করতে সোনাঝুরি হাটে আমরা আসি। তো ঠিক আছে, তাহলে চলে দাদা, চলুন চলুন আমরা বেরোচ্ছি। হ্যাঁ চলুন, কাম জানাই, চলো চলো। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবর্ধন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তো এই কবিতাটা এই বট গাছের তলায় বসে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, তাই তো? হ্যাঁ। তো সামনে এই রাস্তাটা, যেটা এখন পাকা রাস্তা, এটা বিগত দিনে মাটির মোড়াম রাস্তা ছিল, লাল মাটির রাস্তা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় মানে তো পুরোনো বিষয়। হ্যাঁ, তো কোনো কলসি মানে গরু গাড়িতে করে কলসি হাড়ি বোঝাই করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল এদিকে মার্কেটে বেচার জন্য। তো তিনি সেই কবিতা দেখে অনুভব করে সেই কবিতাটা উনি লিখেছিলেন, মানে ইনস্ট্যান্ট আর কি, ওনার মাথায় যেটা এসেছে ওটা দেখে উনি তখন করেছিলেন। আর এটাই সেই বটগাছ, দেখুন সেই বটগাছ, বিশাল বটগাছ। হ্যাঁ, মানে এত ঝুড়ি, এত কিছু। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তালধ্বজের সামনে। এটা অনেকেই জানেন, কেন এটা একটা পপুলার স্পট আর কি ক্যাম্পাসের মধ্যে। দেখুন তাল গাছের মধ্যেই বাড়িটা। এবার দাদা একটুখানি বলুন যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। এই তাল গাছটার ব্যাপারটা হলো, রবি ঠাকুর এই তাল গাছটাকে দেখে কল্পনা করে উনি কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই কবিতাটা উনি এই তাল গাছটাকে দেখে অনুভব করে এবং তিনি কবিতাটা লিখেছিলেন। আর এইখানে আপনার নরেন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন, যেতেন, বসতেন। উনিও এখানে এসে বসতেন। আচ্ছা, এই ব্যাপারটাতে আমি একটা জিনিস শুনেছি যে এইটা মানে ওইভাবেই বাড়িটা করা, যে তাল গাছটাকে নিয়ে, তাল গাছটা থাকবে আর কি ওইভাবেই, মানে পরে যে কুটিরটা, যেটা মাটির ঘরটা, চালটা দেখা যাচ্ছে, ওইভাবেই নাকি করা হয়েছে। হ্যাঁ, ওইভাবেই করা হয়েছে। হ্যাঁ, আর নামটা দেওয়া আছে তালধ্বজ। চলুন, আমরা যেখানে আছি এখন যে স্পটটাতে, পেছনটাতে দেখাও, এটা হচ্ছে উপাসনা গৃহ। আচ্ছা, এটা আগেই বলে দিই, এটা দেখতেই পাচ্ছেন কাজগুলো, যদিও অনেকটা দূর থেকে দেখাতে হচ্ছে। এটা বেলজিয়াম কাচের তৈরি এবং ওপরে টালিগুলো ইটালিয়ান টালি দিয়ে মানে ঘরটা বানানো। আচ্ছা, এখানে কি হয় মূলত? মূলত এখানে রবি ঠাকুরকে স্মরণ করা হয়। যে কোনো উৎসব যেমন পৌষ মেলা এবং দোল এবং 25শে বৈশাখ, এই যে উৎসবগুলো হয়, এই যে রবি ঠাকুরের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হয়, এখানে একটা পুজো হয়, অনুষ্ঠানে ওনাকে শ্রদ্ধা জানানো হয়, ওনাকে স্মরণ করা হয়। তারপরে সেই জিনিসটা বাইরে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, বড় মঞ্চে নিয়ে যাওয়া হয়। যেমন আমরা বাড়িতে গুরুদেবকে আগে সমর্পণ করে তারপরে বাকিটা করি আর কি, সেই রকম অনেকটা, মানে ওনাকে আগে উৎসর্গ করে তারপরে বাকি কাজটা হয়। সেই কারণে এটার নাম উপাসনা গৃহ। আমি এখন যেখানে চলে এসেছি, এটা কিন্তু শান্তিনিকেতনের যে ক্যাম্পাস রয়েছে তার মধ্যে সবথেকে পুরনো বাড়ি। বাকিটা দাদা বলবে এবার। এই বাড়িটা দূর থেকে দেখছি আমরা, একটু সামনে গেলে দেখলে পরে ভালো মন্দ বুঝতে পারবো যে এটা বাড়িটা 3 রকমের দেখতে লাগবে। মন্দির, মসজিদ, গির্জা, 3 রকমের। রবি ঠাকুরের বাবা সব থেকে প্রথমে এসে এই বাড়িটা তৈরি করেছিলেন, উনি এখানেই থাকতেন। তারপরে ওনার বড় ছেলে এবং তারপরে রবি ঠাকুর এখানে এসে থাকছিলেন। তারপরে আশেপাশে জায়গাগুলো নিয়ে অনেক কিছু পরে পরবর্তী ক্ষেত্রে হয়েছে, ওগুলো তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে সবথেকে প্রথম এবং সবথেকে পুরনো বাড়ি। এটা হলো ছাতিমতলা। এখানে একটা ছাতিম গাছ ছিল, ছাতিম গাছে একটা ফুলের একটা সেন্ট হয়। তো রবি ঠাকুর এখানে এসে
বিশ্রাম নিতেন এবং এখানে প্রকৃতির আনন্দ ভোগ করতেন, এখানে বসতেন উনি। ঠিক আছে, তারপরে 1861 সালে প্রথম 4টে স্টুডেন্টকে নিয়ে 4টে ছেলেকে নিয়ে এখানে ক্লাস শুরু করে। কিন্তু সেই ছাতিম গাছ দুটো তো নেই না, ছাতিম গাছটা নেই। হ্যাঁ, সেই ছাতিম গাছ আর নেই যে ছাতিম গাছ দুটো ছিল। আচ্ছা, সেই ছাতিম গাছের এই জায়গাটাই সেই 20 কত একর জমি কিনেছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা? হ্যাঁ, এই জায়গাটাতেই, সেই জায়গাটা। আচ্ছা, সব ঠিক আছে, এত স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা আর কি, এতদিন শুনেছি, এখন চোখে দেখছি। তবে একটা জিনিস আমি খুব মিস করছি, আগে যারা আসতেন তারা ভেতরটায় যেতে পারতেন, একটু যদি যাওয়ার সবাইকে অ্যালাউ করা হতো আর কি। মানে ব্যাপারটা দেখুন, এই জাস্ট একটুখানি, ওটাই একটা মিসিং আর কি। যদি ওটা পাওয়া যেত তাহলে পুরো ব্যাপারটা আরো ভালো হতো, কাছ থেকে মানে সে স্পর্শ করে দেখা যেত আর কি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিউজিয়ামের সামনে, কিন্তু ব্যাড লাক, আপনারা সবাই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো অবভিয়াসলি আপনাদেরকে ভেতরটা কিছু দেখাতে পারিনি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত 4 চাকা গাড়ি এবং গীতাঞ্জলির যে রেপ্লিকা সেটাও রাখা রয়েছে, মানে নোবেলের ইয়েটা, অনেক কিছু রয়েছে জিনিস এখানটাতে ওনার সংরক্ষিত, কিন্তু সেগুলো তো সম্ভব নয়, দেখানো অ্যালাউ নয়। আর টিকিট জনপ্রতি 70 টাকা করে টিকিট, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। 4:30 অবধি টিকিট কাউন্টার খোলা থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি কলা ভবনের সামনে, আর ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন, একটা স্ট্যাচু মতো একটা থাম্বা, বড় একটা, মুখটা কেমন যেন হাইয়ের মতো একটা আকৃতি করা রয়েছে ওটা। তো এটার পেছনে কারণ আছে, দাদা বলুন একটুখানি কারণটা। এটার পেছনে কারণ হলো আমাদের যে সারে গামা প্রথমে যে বলা হয়, সারে গামা, যে মুখটা হা হচ্ছে, সেই জিনিসটা বোঝাতে চাইছেন। এটা আমাদের নন্দলাল বসু চিত্রশিল্পী। আচ্ছা, যে সারে গামা, যে আমাদের শর্টটা যেটা প্রথমটা উচ্চারণ হচ্ছে, মানে কিভাবে মুখের মুভমেন্টটা হবে সেইটাই ঠিক এইখানটাতে করা রয়েছে। সারে গা, গা করলে প্রস্তর হচ্ছে, ওই রকম ভাবে ওইভাবেই ঠিক করা রয়েছে, সেটাই উনি বোঝাতে চেয়েছেন। এই কলা ভবনের ভেতরেই রয়েছে আরেকটা দিকে, দেখুন এই যে স্ট্রাকচারটা, এটাকে কি বোঝা যাচ্ছে, হারমোনিয়ামের বেলো আমরা যখন বাজাই আর কি, হারমোনিয়ামটা ঠিক সেই আকারে করা হয়েছে। মানে ভাবুন তখনকার দিনেও কিরকম চিন্তা ভাবনা থেকে যারা বানিয়েছেন, যার মাথায় এসছে সেটা তো আলাদা ব্যাপার, যে বানিয়েছে মানে স্যালুট করার মতো কনসেপ্ট। সামনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার নাম হলো নাট্যঘর। আচ্ছা, এইটা আমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা নাট্যঘর। এখানে আমাদের শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসে যে কোনো অনুষ্ঠান হয়, তো এখানে প্রথম রিহার্সেল হয়, ছেলে মেয়েদের রিহার্সেল হয়, তারপরে অনুষ্ঠানটা কোনো মঞ্চে নিয়ে যাওয়া হয়। রিহার্সেল করার পর কোনো জায়গায় যাওয়া হয়, তালিমটা এখানে হয়। আর এখানে একসঙ্গে 10,000 লোক বসে কোনো প্রকারের মিটিং করতে পারেন, বা অনুষ্ঠান হলেও সেটা দেখতে পারেন, এনজয় করতে পারেন। কোনো অনুষ্ঠান হলে এখানে এনজয় করতে, নাটক আর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে। আচ্ছা, শিল্পী নন্দলাল বসুই করেছেন। আচ্ছা, নন্দলাল বসুরই আরেকটা ক্রিয়েশন এটা। এটা ইট দিয়ে বানানো ইগলু। ওই সামনে একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, মানে ওখান দিয়ে ভেতরে ঢোকা যায়, ভেতরটা ফাঁকা রয়েছে পুরো আর কি। এবার আমি যেখানে রয়েছি, আপনার একটু ছোটবেলার দিকে ফিরে যেতে হবে আমাদের সবাইকে, মানে সেই সহজ পাঠ যেটা থেকে আমরা পড়তে শেখা, আমাদের কথা বলা শেখা আর কি, জানা শুরু, সেই এখানে সেই আকৃতি প্রতিকৃতিটা রয়েছে, যেটা যে ছবিটা সহজ পাঠের ওপরে থাকে, এটা একটা সাঁওতাল পরিবার, সেইটারই দেখুন এখানে আকৃতিটা মানে করা রয়েছে, মোটিভটা, যে সাঁওতাল পরিবার যাচ্ছেন এবং বাচ্চাদের দুদিকে দুটো এরকম বাঁকে করে নিয়ে যাচ্ছেন, বাচ্চা দুদিকেই রয়েছে, সামনে এবং পেছনে, যেমন সে দইওয়ালারা বাঁকে করে নিয়ে যায়, ওই কনসেপ্টে। কারণ তখনকার দিনে তো গাড়ি ঘোড়া চলার এই ব্যাপারগুলো ছিল না এতখানি। আর নন্দলাল বসু যেভাবে বানিয়েছেন, দাদা একটুখানি শেয়ার করবেন যে এটা কি দিয়ে বানানো অ্যাকচুয়ালি। এটা লাল মাটি, কাকড় এবং কিছু কেমিক্যাল দিয়ে। তখন এত সিমেন্ট বা এত কিছু প্রকারের জিনিস পাওয়া যেত না, তো নন্দলাল বসু লাল কাকড় এবং কিছু কেমিক্যাল দিয়ে এটা টেক্সচারটা ডার্ক করানোর পর 2 ফুট বা 3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছেন। তার জন্য এর কোনো শেপ নেই এবং কোনো ফিনিশিং নেই। আমরা এখন মালঞ্চর সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে এই জায়গাটার নামকরণ করা হয়েছে মালঞ্চ, সে ব্যাপারে দাদা একটুখানি ডিটেলে বলে দিন। আমি জানি, কিন্তু দাদা যখন বলছেন, দাদা খুব গুছিয়ে সুন্দর করে বলছেন, দাদার মুখ থেকে শুনতে বেশ ভালো লাগছে, সেই জন্য দাদাই বলে দিন। এই মালঞ্চ বাড়িটা মানে হলো, এখানে রবি ঠাকুরের ছোট মেয়ে 16 থেকে 17 বছর বয়স যখন হয়েছিল, উনি এই বাড়িতেই মারা যান। তার জন্য এই বাড়িটাকে সুন্দর করে এখনো রাখা হয়েছে। এবং এই মালঞ্চ একটা গদ্য আছে, খুবই 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 দুঃখের গল্প এবং গদ্য। আমরা এই কোনো মানে মালঞ্চটা কোনো গদ্য বই পড়েছি। আচ্ছা, তো ওই এইভাবেই এটা রাখা রয়েছে না? এখানে তো মানুষজনের আনাগোনা নেই, অবভিয়াসলি থাকবে না, যেহেতু রয়েছে ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা রেখে দেওয়া হয়েছে।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রতীচির সামনে, মানে আপনারা অনেকেই বুঝে গেছেন, ইয়েস, অমর্ত্য সেনের বাড়ির সামনে। ওনার বাড়ির নাম প্রতীচি, আর এই তার বাড়ি। এখানে দেখুন লেখা রয়েছে এটি সেন, অমর্ত্য সেনের বাড়ি। এইগুলো না ভীষণ মানে একটা অন্যরকম ফিলিং দেয় আর কি, যে অমর্ত্য সেনের বাড়িটাই দেখতে পাচ্ছি, আর তো কিছু করার উপায় নেই, এবং ভেতর থেকেও দেখা সম্ভব নয়। যাই হোক, আমাদের জন্য এটাই অনেক।